7A কমপ্লিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, 7A যদি কমপ্লিট হয় আজকে হচ্ছে, তাহলে কি আমরা 7B পড়ব। তার মানে আমরা 7A পড়া হয়েছে মানে আপনাদের তাহলে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ব্যাপার স্যাপারগুলো গেল। আচ্ছা, তাহলে এখন আমরা কি পড়ব পরের অধ্যায়। তাহলে পরের অধ্যায় যদি হয় তাহলে সেটা হচ্ছে কি, এটার নাম কি, ত্রিকোণমিতিক সমীকরণের কি সমাধান যেগুলো আছে নাকি। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এটা তো হচ্ছে যে আমাদের চ্যাপ্টারে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা শিখব, খেয়াল করেন। তাহলে এখন ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান যদি আমাদের শেখা লাগে, ঠিক আছে, তো সমীকরণ কি, প্রথম কথা হচ্ছে যে এখানে দেখেন, প্রথম হচ্ছে যে কি, এখানে 4টা শব্দ আছে। প্রথম হচ্ছে সমীকরণ জিনিসটা আমরা সবাই জানি, সমীকরণ কি থাকে, বাম পক্ষ ডান পক্ষ থাকে, চলকের সমন্বয়ে গঠিত হয়, সেখান থেকে আমরা চলকের মান বের করি। ওকে, এটা হচ্ছে যে কি আমাদের সমীকরণ। তো আবার ত্রিকোণমিতিক সমীকরণ মানে কি, যে সমস্ত সমীকরণ ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে গঠিত হয়, এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে যে সমস্ত সমীকরণ গঠিত হয় তাদেরকে বলা হয় কি, আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলি। গেল। তাহলে এরপর আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কি, সাধারণ সমাধান। একটা শব্দ দেখতেছি, সাধারণ সমাধান জিনিসটা কি। সাধারণ সমাধান জিনিসটা হচ্ছে যে মোরলেস আপনাদের হচ্ছে যে রিপ্রেজেন্টেশনের একটা ব্যাপার স্যাপার আছে এখানে। কিরকম রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে ধরেন আমি যদি আপনাদেরকে বলি অ্যালকেনের সাধারণ সংকেত লিখতে বলি, মনে করেন, তাহলে আমি আপনাদেরকে অ্যালকেনের সাধারণ সংকেত লিখতে বললে আপনারা কি লিখবেন, CN কত, এটা কি লিখে H2N+2, কেমিস্ট্রি আমি একটু উইক বরাবরই, যাই হোক, CN কত, H2N প্লাস কত 2। ওকে, অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমরা সকল অ্যালকেনকে কি প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে যে কি একটা সাধারণ কি সংকেত, এটা হচ্ছে কি একটা সাধারণ সংকেত। তাহলে এই সাধারণ ওয়ার্ডটা যখন দেখবেন, তাহলে সাধারণ সমাধান, আমরা যখন এসএসসিতে অঙ্ক করতাম, মনে করেন আমাদের কোনো একটা জায়গায় আমরা মান পেলাম, মনে করেন সাইন থিটা সমান 0, তাহলে সাইন থিটা সমান 0 আমরা এসএসসিতে অঙ্ক কি করতাম, সাইন 0 এর মান 0, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে যে কত, 0 ডিগ্রি। ঠিক আছে, সাইন 0 ডিগ্রির মান 0, থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 0 ডিগ্রি। এটা হচ্ছে আমরা সমাধান করতাম এসএসসিতে। ঠিক আছে, অর্থাৎ আমরা মনে করেন অঙ্ক করছি লাস্টের দিকে এসে পেলাম কত, সাইন থিটা সমান কত, 0, তাহলে থিটা ইকুয়ালস টু কত, 0 ডিগ্রি আমরা পেলাম, এবং এতটুকুতে আমরা আনসার লিখে দিতাম। এটা হচ্ছে যে আমরা জেনারেল ম্যাথও করছি এই সমাধানগুলো, আবার হায়ার ম্যাথও কিছু কিছু জায়গায় করছি যেখানে আমাদের লিমিট দেওয়া থাকতো না। আবার অনেক সময় দেখা যেত লিমিট দেওয়া থাকতো 0 থেকে 2π বা 360 পর্যন্ত, তখন আমরা কি 0 তারপর আরো বিভিন্ন কোয়াড্রেন্ট হিসাব করে অঙ্ক করতাম। কিন্তু এইচএসসিতে এখানে আপনারা যেটা আসলেন, এখানে আপনারা একটা ওয়ার্ড দেখবেন, সেটা হচ্ছে সাধারণ সমাধান। সাধারণ সমাধান বিষয়টা দিয়ে আমরা কি বোঝাচ্ছে, সবাই একটু খেয়াল করবেন। বিষয়টা দিয়ে বোঝাচ্ছে যে মনে করেন এই জিনিসটা দেখেন, আমরা যখন এখানে n ইকুয়ালস টু যখন 1 ইউজ করি তখন আমরা মিথেন পাই, n ইকুয়ালস টু 2 ইউজ করলে তখন আমরা কি পাই, ইথেন পাই, এভাবে 3 ইউজ করলে প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলো সিরিয়ালে আমরা কি পাই। সো আমরা যে এসএসসি লেভেলে যে অঙ্ক করতাম, যে আমরা যে এটা পাইছি, অ্যাকচুয়ালি আমরা তো আসলে কি পাইছি, এটা পাইছি, আমরা সমাধান পাইছি, এটাকে আমি একটা সমাধান বলতে পারি, বাট আমি এটাকে কোনো অবস্থাতে একটা সাধারণ সমাধান বা সাধারণ সংকেত বলতে পারি না। তাহলে সাধারণ জিনিসটা কি হতে পারে, যেমন আমি যদি বলি সাইন 0 ডিগ্রির মান যেরকম 0, ঠিক একইভাবে সাইন 180 ডিগ্রির মানও কত, 0, ঠিক একইভাবে সাইন 360 মানও কত, 0, ঠিক একইভাবে সাইন আমি যদি বলি এটা কত হয়, এটা হচ্ছে যে কত, 3π, তার হচ্ছে যে কত, সাপোজ 3π, আমরা বলতে পারি 540 এর মান কত, 0, ক্যালকুলেটর করে দেখবেন। তো এখন কথা হচ্ছে যে সাইন 0 আমরা যদি এখান থেকে শুরু করি, সাইন 0 এর মান হচ্ছে কত, 0, আবার 180 রোটেট করলে সাইন 180 এর মান কত, 0, আবার 180 রোটেট করলে সাইন 360 এর মান হচ্ছে যে কত, 0, আবার 180 রোটেট করলে সাইন 540 এর মান কত, 0।
ত্রিকোণমিতিক রোটেশনের তো কোনো শেষ নাই, এটা তো ইনফিনিট সংখ্যক বার রোটেশন নিতে পারে। তাহলে এমন একটা সমাধান আপনাকে লিখতে হবে যে সমাধানটা এই অ্যালকেনের সাধারণ সংকেতের মতো হবে। তাহলে আমি যদি এখানে বলি যে সাইন থিটা সমান যদি 0 হয়, সাইন থিটা সমান যদি 0 হয়, তাহলে আমি থিটা সমান লিখে দেব, যদি আমি লিখি এরকম n পাই, যেখানে আমি যদি বললাম n বিলংস টু কত, n বিলংস টু হচ্ছে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা একটু বল করে দিতে হয় বা এখানে একটা এক্সট্রা বাদ দিয়ে দিলে হয়, যাই হোক। তাহলে এখন দেখেন এই জিনিসটা হচ্ছে যে কি সাধারণ সমাধান। এটা এখন আর শুধু সমাধান নাই, এটা হচ্ছে যে কি সাধারণ সমাধান। তার মানে সাইন থিটার মান 0 হওয়া মানে থিটার মান পাই এর যে কোনো গুণিতক হতে পারে, যেখানে n হচ্ছে যে কি পূর্ণ সংখ্যার অধীনে থাকবে। তাহলে এই যে এই জিনিসটা n আকারে যে আমরা লিখলাম এই যে সাধারণ সংকেতের মতো, তাহলে এটা একটা রিপ্রেজেন্টেশনে গেছে, এটা একটা রিপ্রেজেন্টেটিভ। কার রিপ্রেজেন্টেটিভ? কত কত ডিগ্রির জন্য সাইনের মান 0 হয় সেটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কি n পাই। ওকে, তাহলে এটাকে আমি সাধারণ সমাধান বলতে পারবো, নট আমি এটাকে বলতে পারবো, এটাকে আমি সিম্পল একটা সমাধান বলতে পারি, বাট এটাকে আমি কোনো অবস্থাতে সাধারণ সমাধান বলতে পারি না। ঠিক আছে, তাহলে সাধারণ সমাধান বিষয়টা কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা বলেন? অর্থাৎ সাধারণ সমাধান হচ্ছে যে ওই অ্যালকিনের সাধারণ সংকেতের মতো, যেটার সাহায্যে আপনি এটার প্রত্যেকটা মান, যত মান পসিবল সবগুলোকে এই একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারবেন, এটাই হচ্ছে সাধারণ সমাধান। তাহলে সবাই আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি, দেখি একটু বলেন কমেন্ট সেকশনে একটু বলেন, আমি একটু দেখি আপনারা বুঝছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্ট সেকশনে একটু বলেন দেখি। বুঝছেন কিনা কমেন্ট সেকশনে একটু বলেন সাধারণ সমাধান জিনিসটা। ওকে, আচ্ছা রুমা দাস বলছেন বুঝছি স্যার, আচ্ছা একজন বলছেন বুঝছি, খাতিবুদ্দিন বলছেন বুঝছি স্যার, ইয়েস স্যার, ওকে ঠিক আছে। এখন আসেন, এগুলো হচ্ছে আমরা জাস্ট একটা রাফ বেসিক আলোচনা করতেছি, দেখেন। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন সবাই, সবাই এখন একটা ব্যাপার ভালো মতো খেয়াল করেন। যেমন মনে করেন আমি যদি বলি যে সাপোজ ধরেন আমি একটা ত্রিকোণমিতিক ইকুয়েশন নিই, ধরেন আমি বই থেকে নিই, বইয়ের একটা প্রশ্ন, যে কোনো প্রশ্ন দেখি কত আছে, সাপোজ মনে করেন কি বলা যায়, ধরেন কত বলা যায়, ধরেন আমি একটা এখানে एग्जांपल দেখতেছি 2 cos square x sin x সমান কত 1। ওকে, 2 cos square x sin x 1। ওকে, আমাদের আনসারের দরকার নাই, আমরা জাস্ট একটা জিনিস দেখার জন্য দেখেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা জানেন, বুঝতে পারেন যে এখান থেকে আমাদের কি x এর মান বের করা লাগে বা লাগবে। তো আমি এটাতে যাচ্ছি না, একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আমি এটাকে লিখতে পারি কত 1 মাইনাস কত sin square x প্লাস কত sin x ইকুয়ালস টু কত 1। তাহলে 2 মাইনাস 2 sin square x প্লাস sin x ইকুয়ালস টু কত 1। তাহলে আমরা এখান থেকে মাইনাস 2 sin square x প্লাস কত sin x। ওকে, দেন ডাস্টার সবাই একটু খেয়াল করেন, দেখেন কি বোঝাতে যাচ্ছে, খেয়াল করবেন সবাই। কত হবে এখানে প্লাস 2 মাইনাস 1 প্লাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস sin x মাইনাস 1। আচ্ছা গেল, তাহলে 2 sin square x মাইনাস 2 sin x প্লাস sin x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 sin x কমন নিলে sin x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে sin x মাইনাস 1। দ্যাট মিন্স হচ্ছে যে 2 sin x প্লাস 1 sin x মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। আচ্ছা গেল। তো এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, এতটুক পর্যন্ত আমরা সবাই বুঝি, ঠিক আছে স্যার? এতটুক পর্যন্ত আমরা সবাই বুঝি, কারণ এগুলো আমরা এসএসসি-তে করছি। যাই হোক, তো এখন সবাই একটা ব্যাপার খেয়াল করেন, সবাই এখন একটা ব্যাপার খেয়াল করেন, এই জিনিসটা এটাকে বলা হয়, এটা হচ্ছে যে কি আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ, কারণ এটা ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত সমীকরণ। তাহলে এটা হচ্ছে যে কি ত্রিকোণমিতিক সমীকরণ গেল। এখন আসেন আমরা এটাকে ক্যালকুলেশন করে, খেয়াল করেন সবাই, এরকম দুইটা রাশি পেলাম।
তো এরকম দুইটা রাশি যেহেতু পাইছি, আমি এখান থেকে সুন্দর করে লিখতে পারি, হয় 2 sin x প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে দেখেন এই সমীকরণটা সমাধান করে আমি এরকম দুইটা নতুন সমীকরণ পেলাম। এটা তো সমীকরণ, এটা তো সমীকরণ, অবভিয়াসলি বাম পক্ষ ডান পক্ষ আছে, যাই হোক এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ, এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ। সবাই মনে রাখবেন, যদি কোনো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার পর উৎপাদকে বিশ্লেষণ করেন যেভাবে করেন, অর্থাৎ এরপরে আপনারা যে নতুন নতুন সমীকরণগুলো পাবেন, এই প্রত্যেকটাকে এক একটা নাম আছে এটার, এইটাকে বলা হয় প্রতীক সমীকরণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? প্রতীক সমীকরণ। খেয়াল করবেন, ত্রিকোণমিতিক সমীকরণগুলোকে যখন আপনারা ফ্যাক্টরাইজ করবেন, উৎপাদক করবেন, সমাধান করবেন, তখন আপনারা ফাইনালি যে আনসারগুলো গ্র্যাব করবেন, যে আনসারগুলো আপনারা কি ইকুয়েশনগুলো পাবেন, ওই ইকুয়েশনগুলোর নাম হচ্ছে যে কি প্রতীক সমীকরণ। ঠিক আছে, প্রত্যেকটা প্রতীক সমীকরণের একটা করে সাধারণ সমাধান থাকবে। প্রত্যেকটা প্রতীক সমীকরণের একটা করে সাধারণ সমাধান থাকবে, অবভিয়াসলি থাকবে। আমরা যখন অঙ্ক করব তখন দেখব এটারও একটা সমাধান থাকবে, এটার একটা সমাধান থাকবে, এটারও একটা জেনারেল সলিউশন থাকবে, এটারও একটা জেনারেল সলিউশন থাকবে। এবং এই ত্রিকোণমিতিক সমীকরণটার জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান বলতে সবগুলোর কম্বাইনকেই বোঝাবে। এটা দেখতে অনেক সহজ কথা মনে হয়, বাট জিনিসটা জানা দরকার, সেজন্য বুঝতে হবে আপনাদের। ঠিক আছে, কি বললাম যে এই টোটাল ত্রিকোণমিতিক সমীকরণটার সাধারণ সমাধান বা সমাধান করো, আপনাদেরকে কিন্তু বলবে না যে সাধারণ সমাধান নির্ণয় করো, আপনাদেরকে বলবে সমাধান করো। যখনই এইচএসসির এই চ্যাপ্টারে আপনাদেরকে সমাধান করতে বলবে, আপনারা মনে রাখবেন সাধারণ সমাধান বের করতে হবে, বা যদি কোনো লিমিট দিয়ে দেয় সাধারণ সমাধান থেকে ওই লিমিটের ভিতরে মান বের করতে হবে, এসএসসির নিয়ম। কিন্তু কিছু অ্যাড আছে, এডিশনটা হচ্ছে কি সাধারণ সমাধান, এন আকার আনসার লিখতে হবে, ওখান থেকে আপনাকে লিমিট দিলে লিমিট অনুযায়ী ভ্যালু ভাষায় মান বের করতে হবে। এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। ঠিক আছে, সহজ জিনিস। দেখেন, তাহলে এই সবগুলোকে আমাদের বলা হয় যে কি, এই সবগুলোকে বলা হয় যে আমাদের কি প্রতীক সমীকরণ। ওকে, এগুলোকে বলা হবে কি প্রতীক সমীকরণ। আর এই প্রতীক সমীকরণ সবগুলোর সমাধান, সাধারণ সমাধান বের করে আমরা যখন কম্বাইন করব, কম্বাইন্ডলি লিখব, তখন আমরা এটার কি সাধারণ সমাধান পাবো। তার মানে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান বলতে যে কোনো একটা প্রতীক সমীকরণের সমাধানকে বোঝায় না। যতগুলো প্রতীক সমীকরণ তার মধ্য থেকে আসবে, সবগুলোর সমাধানকে একসাথে করে আমাদের কি তারপর লিখতে হবে, কমা দিয়ে যেভাবে লিখি আর কি আমরা নর্মালি। ঠিক আছে, এটা কিন্তু একটা নর্মাল কথা, আমরা সবাই জানি আগে থেকে, বাট এটাকে এভাবে করে বলা হয়। ওকে, তাহলে সবাই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে প্রতীক সমীকরণ ব্যাপারটা, আর হচ্ছে যে টোটাল আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান বলতে কি বোঝায়, যে ওই সমীকরণটাকে আমরা সমাধান করার পরে যতগুলো প্রতীক সমীকরণ পাবো, সবগুলোর টোটাল সাধারণ সমাধানটাই হচ্ছে কি আমাদের মেইন ত্রিকোণমিতিক সমীকরণটার সাধারণ সমাধান। তাহলে আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু দেখি, বলেন সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন দেখি, সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। সবাই বুঝতে পারছেন কিনা স্যার একটু বলেন আমাকে। তাহলে মোটামুটি চ্যাপ্টারের নাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে স্যার, সবাইকে চ্যাপ্টারের মোটামুটি নাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা সবাই মনে রাখবেন ত্রিকোণমিতিক সমীকরণ কি জিনিস, সাধারণ সমাধান কি জিনিস, প্রতীক সমীকরণ কি জিনিস, আর ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান জিনিসটা কি। ওকে, তাহলে সবাই আমাকে একটু তাড়াতাড়ি বলেন বুঝতে পারছেন কিনা। একটু কমেন্ট সেকশনে জানান আমাকে। ওকে, দীপ বলছেন বুঝছি স্যার, ঠিক আছে বুঝলাম। বাকিদের কি অবস্থা? রুমা দাস বলছেন বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, পূর্ণদা বলছেন বুঝছি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে যদি বুঝতে পারেন গেল। এখন আসেন, আমাদের এই যে সাধারণ সমাধান জিনিসটা বের করা লাগতেছে, সাধারণ সমাধানের কিছু কনসেপ্ট আমরা এখন আলোচনা করব।
খেয়াল করেন সবাই। প্রথম হচ্ছে যে দেখেন আমাদের যেটা দিয়ে আমরা শুরু করব, প্রথম ত্রিকোণমিতিক অনুপাত। সাপোজ সাইন থিটা সমান 0। আমরা কি জানি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমাদের কি হওয়া লাগে, সাইন থিটাকে যদি আমাদের 0 হওয়া লাগে, তার মানে আমাদের আসলে কি এটা আর গুণন করে দিলে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমানই তো 0 হতে হবে। তাহলে আমাদের এটাকে আর গুণন করে দিলে আমাদের লম্ব সমান কত? 0। লম্ব সমান কত? 0। ত্রিকোণমিতির ক্ষেত্রে সবাই একটু খেয়াল করেন, এটা মনে করেন আমাদের আদি রেখা। আদি রেখা, ওকে, আদি রেখা। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি লাইন, এটা হচ্ছে যে কি 0 ডিগ্রি লাইন, ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমি যখন যে কোনো একটা রেখা, মনে করেন যে কোনো একটা রেখা, এটা যখন রোটেট করে, এটা যখন ধরেন এই নীলকালি দিয়ে যে রেখাটা দিছি, এটা মনে করেন একটা রেখা, এই রেখাটা যখন রোটেট করবে তখন থিটা এর মান সৃষ্টি হবে। কথাটা কি খেয়াল করেন, যখন ধরেন এটা মনে করেন আমি সাপোজ এইটা হচ্ছে যে কত এক্স অক্ষ, না এটা এক্স প্রাইম, ওকে, ওয়াই প্রাইম গেল। তাহলে এখন দেখেন, ধরেন আমি যদি একটা চিন্তা করি, সাপোজ এটা এই অ্যাঙ্গেলটা মনে করেন থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে আমাদের কোণ উৎপন্নকারী রেখা হচ্ছে কোনটা? এটা অতিভুজ সবসময় কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, তাহলে এটা থিটা হলে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে যে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে আমরা নর্মালি একটা জিনিস কি জানি, তাহলে এই একটা বিন্দু মনে করেন পি, পি বিন্দুটার স্থানাঙ্ক মনে করেন কত? এক্স ওয়াই। ভালো মতো খেয়াল করবেন সবাই, ধরেন এটা হচ্ছে কত? আর। তাহলে আমি যদি বলি সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে যে কত? তাহলে এটা হবে কত? এক্স, এখানে আছে কত? ওয়াই। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই কত? অতিভুজ। তাহলে সাইন থিটা সমান যদি 0 হয়, তাহলে সাইন থিটা সমান 0 হলে ওয়াই ইকুয়ালস টু কত? 0। ওয়াই ইকুয়ালস টু কত? 0, ঠিক আছে? তাহলে দেখি আপনারা আমাকে বলেন, গ্রাফের কোন জায়গায় ওয়াই ইকুয়ালস টু 0 হয়? দেখি বলেন, এটা না পারলে তো মাথা ফাটাই দিতে হবে আপনাদের। ওয়াই ইকুয়ালস টু 0 গ্রাফের কোন জায়গায় হয় দেখি বলেন তো? ওয়াই ইকুয়ালস টু 0 গ্রাফের কোন কোন জায়গায় হয় দেখি বলেন। স্যার এখানে এটা কি লিখছে দীপ? দীপ কি বলছে? স্যার এখানে অতিভুজকে ইনফিনিটি ধরলেও তো লম্ব বাই অতিভুজ 0 আসে। দীপ বলতেছে অতিভুজকে ইনফিনিটি ধরলেও তো লম্ব বাই অতিভুজ 0 আসে। অতিভুজকে ইনফিনিটি ধরবো না, ঠিক আছে? অতিভুজকে ইনফিনিটি ধরবো না, কারণ আমার কথা হচ্ছে যে আমি যদি কোণ উৎপন্ন করে অতিভুজ, কোণ উৎপন্নকারী রেখাটাকে যদি আমি ইনফিনিটি ধরে ফেলি, অর্থাৎ কোণ উৎপন্নকারী রেখাটাকে যদি আমি ইনফিনিটি ধরে ফেলি, তাহলে আপনি ওটাকে প্লেস করবেন কোথায় এখানে গ্রাফের মধ্যে সেটা বলেন আমাকে। ভিজিবল কোন সেকশনে প্লেস করবেন কোথায় সেটা বলেন দীপ। আপনি যদি কোণ উৎপন্নকারী রেখা হচ্ছে অতিভুজ, ভালো কথা, ঠিক আছে? তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি অসীম হয়ে যায়, অতিভুজের দৈর্ঘ্য যদি অসীম হয়ে যায়, তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজও অসীম, তাহলে লম্ব আর ভূমি সবই তো অসীম হয়ে যাবে না? বলেন তো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ অসীম, তাহলে আমি ওটা লম্ব আর ভূমিকে সসীম কেমনে রাখবো? সবই যদি অসীম হয়ে যায়, তাহলে ওটা সমকোণী ত্রিভুজ আপনি ভিজিবল সেকশনে ড্র কোথায় করবেন? রাইসা বলতেছেন স্যার ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কেন ঝাপসা কেন হবে স্যার? আমার তো পাশে আমি ক্লাসটা করতেছি, দেখতেছি ক্লাস তো ঠিক আছে এখানে বরাবর। রাইসা দীপ বলছেন স্যার গ্রাফে বসাতে পারবো না। এটা তো ঝামেলা, আপনার গ্রাফে না আপনি কোথাও বসাতে পারবেন না, আপনার সবই তো ইনফিনিটি ওখানে, আপনি এটা চিন্তা করবেন কিভাবে? তো সেজন্য হচ্ছে যে এটার কনসেপ্টটা বোঝার জন্য দেখেন, এটার কনসেপ্টটা বোঝার জন্য হচ্ছে যে দেখেন, তো আপনাদের থেকে যে প্রশ্নগুলো রাইসা, এখানে তো মাঝে মাঝে তো ঝাপসা হয়ে যাওয়ার কথা না, কারণ সেম ক্লাসটা হচ্ছে যে আমি মোবাইলেও দেখতেছি, ল্যাপটপেও দেখতেছি, আপনারা যেটা দেখতেছেন এখানে তো সমস্যা হচ্ছে না, ফ্লুয়েন্টলি চলতেছে, ওকে? তাহলে এখন আসেন, আচ্ছা যেটা প্রশ্ন করতেছিলাম এক্স অক্ষে, ঠিক আছে, এক্স এক্সিসে, তাহলে আমরা এটাকে লম্বটাকে শূন্য ধরে আমরা কি অঙ্ক করব, ঠিক আছে? আমরা অতিভুজটাকে অসীম ধরবো না, কারণ অতিভুজ অসীম ধরলে ঝামেলার সৃষ্টি হবে এখানে। তাহলে এখন আসেন লম্বটা, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে যে কত? 0। আপনারা বলতেছেন কি এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, তার মানে এক্স অক্ষের উপর হচ্ছে যে কোথায়?
এখানেও হইতে পারে আবার এদিকেও হইতে পারে, ঠিক না? তাহলে এখন যদি, তার মানে মনে রাখবেন y ইকুয়ালস টু 0, লম্ব y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে যে কি সব মানগুলো x অক্ষের উপর থাকতেছে, মানগুলো সবগুলো কি x অক্ষের উপর থাকতেছে, ঠিক আছে? মানগুলো হচ্ছে যে কি থাকতেছে x অক্ষের উপর কি থাকতেছে। ওকে, তাহলে মানগুলো যদি কি x অক্ষের উপর থাকে, মানগুলো যদি কি থাকে স্যার x অক্ষের উপর থাকে, তাহলে এখন দেখেন খেয়াল করেন স্যার, মানগুলো যদি x অক্ষের উপর থাকে তার মানে এই অ্যাঙ্গেলগুলো 0, আবার যদি ঘুরে কত 180, আবার যদি ঘুরে 360, ঠিক আছে? অর্থাৎ প্রতি 180 অন্তর অন্তর মানটা কত হবে 0 হবে, প্রতি 180 ডিগ্রি অন্তর অন্তর মানটা কত হবে 0 হবে। তাহলে প্রতি 180 ডিগ্রি অন্তর অন্তর যদি মানটা 0 হয় তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারি সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি কত n পাই, যেখানে n বিলংস টু z, যেখানে n বিলংস টু হচ্ছে কত z। ওকে, যেখানে n বিলংস টু হচ্ছে কত z, ঠিক আছে? তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, z মানে হচ্ছে যে কত 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এরকম যে কোনো কিছু হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে স্যার n এর মান যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু 0, তাহলে 0 ডিগ্রি মানটাও পাচ্ছি। দেখেন n ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে এখন আসেন n ইকুয়ালস টু যদি আমরা কত 1 নিই, n ইকুয়ালস টু যদি 1 নিই তাহলে তাহলে খেয়াল করেন, তাহলে আমরা থিটা ইকুয়ালস টু পাবো কত, থিটা ইকুয়ালস টু কত পাবো পাই, অর্থাৎ থিটা ইকুয়ালস টু পাই। দেখছেন এই 0 এর পরের মানটা হচ্ছে যে কত পাই। এখন আপনারা বলতে পারেন স্যার n ইকুয়ালস টু যদি -1 নিই তাহলে থিটা ইকুয়ালস টু কত মাইনাস পাই, এখান থেকে পাচ্ছি কত থিটা ইকুয়ালস টু মাইনাস কত পাই। তো এখন বলতে পারেন স্যার মাইনাস পাই কেমন হয়, দেখেন এটা হচ্ছে যে আদি রেখা, এটা যদি আদি রেখা হয় ঘড়ির কাঁটার দিকে আপনি মাইনাস আসেন, ঘড়ির কাঁটার দিকে -180 আসেন, তাও তো আপনি x অক্ষের উপর পড়তেছেন। অর্থাৎ মনে রাখবেন x অক্ষের উপর পড়লেই সাইনের মানটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, x অক্ষের উপর পড়লেই মানটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। কেন y ইকুয়ালস টু 0 কোথায় হয়, x অক্ষের উপরই হয়, ঠিক আছে? তাহলে সবাই থিটা ইকুয়ালস টু n পাই, অর্থাৎ 1 নম্বর সূত্র, এই অধ্যায়ের 1 নম্বর সূত্র sin থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। সবাই লিখবেন কি sin থিটা সমান 0 হলে, সবাই লিখবেন কি sin থিটা সমান 0 হলে, sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, ঠিক আছে? যেখানে n বিলংস টু z, তাহলে যেখানে n বিলংস টু কত z, বা আপনারা চাইলে এভাবে লিখতে পারেন যে n বিলংস টু z লিখতে পারেন, অথবা n ইকুয়ালস টু কি লিখতে পারেন, যেখানে n ইকুয়ালস টু এটা লিখতে পারেন, অথবা আরেকভাবে লেখা যায় n হলো 0 বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, এটাও লিখতে পারেন, ঠিক আছে? nটাকে অর্থাৎ nটাকে আপনারা তিন ভাবে ডিফাইন করতে পারেন। কয়ভাবে? তিন ভাবে ডিফাইন করতে পারেন। কি কি বললাম স্যার? একটা হচ্ছে যে কি n বিলংস টু z, একটা হচ্ছে n ইকুয়ালস টু কি এটা, আবার লিখতে পারেন n হলো যেখানে n হলো 0 বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে আপনারা হচ্ছে যে কি তিন ভাবে লিখতে পারেন, এটা লিখলেও চলে, বাট এটা লেখার সময় ডাবল বাদ দিতে হয়, এটা মাথায় রাখবেন। অর্থাৎ z এভাবে দিয়ে আরেকটা বার এখান থেকে টানবেন, ঠিক আছে? এভাবে দিবেন। তাহলে সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, দেখি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন পুরো জিনিসটা। sin থিটা সমান যদি আমরা কত লিখি, sin থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু n পাই। ওকে, এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু বলেন, এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন। ওকে, রুমা দাস, দীপদাস গুপ্ত, ঠিক আছে? যদি বুঝতে পারেন, ঠিক আছে? এই জিনিসটাকে দেখেন, আপনারা চাইলে আরেকভাবে চিন্তা করতে পারেন। দেখেন লম্বের মানটা 0 হওয়া লাগতেছে, ঠিক না? তাহলে এখন আমি যদি একটা জিনিস চিন্তা করি যে যেমন ধরেন এখানে লম্বের মানটা অনেক বড়, কিন্তু এখানে লম্বের মানটা অনেক ছোট, এখানে লম্বের মানটা আরো ছোট, এখানে গেলে লম্বের মানটা কি আরো ছোট। তাহলে লম্বের মানটা ছোট হচ্ছে, ভালো কথা। তাহলে লম্বের মানটা 0 কখন হবে? যখন x অক্ষের উপর পড়বে, যখন কোণ উৎপন্নকারী রেখা যেটা আছে, কোণ উৎপন্নকারী রেখাটা যখন x অক্ষের উপর পড়বে, কোণ উৎপন্নকারী রেখাটা যখন কোথায় পড়ে যাবে? x অক্ষের উপর পড়ে যাবে, ঠিক আছে?
তার মানে হচ্ছে যে কি, খেয়াল করেন। আর দীপ যেটা বলছেন ইনফিনিটির ব্যাপারটা, কোন উৎপন্নকারী রেখাটা এই দেখেন, অর্থাৎ অতিভুজটা যখন কি এক্স অক্ষের উপর পড়তেছে, তাহলে এক্স অক্ষ তো এদিকে তো ইনফিনিট সংখ্যক চলে যায়, এদিকেও ইনফিনিট সংখ্যক চলে যায়, তাহলে সেই হিসাবে আপনি ইনফিনিটির কন্ডিশনটাও কি বলতে পারবেন, ঠিক আছে, বা বলতে চিন্তা করতে পারবেন যে আমার লম্বটা যখন শূন্য, অর্থাৎ লম্ব যখন কমতে কমতে শূন্য, শূন্য কখন হবে, যখন এই কোণ উৎপন্নকারী এই যে রেখাটা আছে, এই রেখাটা যখন কি এক্স অক্ষের উপর পড়ে যাবে, তখন তো আর কোনো লম্ব থাকবে না। এখন এখানে তো আমি আর ডিফাইন করতে পারছি না, এটা তো এখানে চলতেই থাকবে, এদিকে তো চলতেই থাকবে, তাহলে কোণ উৎপন্নকারী রেখাটার কি আর কোনো সীমা নাই এখানে, ঠিক আছে। এখন বুঝতে পারছেন জিনিসটা, দীপ ক্লিয়ার হয়েছে বেসিকটা? এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন বেসিকটা, জান এভাবে করেও চিন্তা করা যায়। এখন ক্লিয়ার হয়েছে কিনা দেখেন জিনিসটা, ঠিক আছে। তাহলে এভাবে করেও চিন্তা করতে পারেন, এভাবে করেও চিন্তা করা যায়। ওকে, ইয়েসা বলছেন, ঠিক আছে। তাহলে এখন এটা যদি হয়, তাহলে এখন আসেন, আমরা যখন সাইন পড়ছি, তাহলে সাইনের একটা ছোট ভাই আছে কোসাইন, তাহলে আমরা কোসাইনেরটাকেও একটু পড়তে হবে, কারণ যেখানেই সাইন ওখানেই কোসাইন। ওকে, তাহলে এখন আসেন আমরা হচ্ছে যে কোসাইনেরটা একটু পড়ি। ঠিক একইভাবে cos থিটা সমান যদি কত হয়, 0 হয়। cos থিটা সমান যদি কত হয়, 0 হয়, ঠিক আছে। তাহলে এখন আসেন, cos মানে হচ্ছে যে কি, খেয়াল করবেন সবাই, দেখেন এগুলো আসলে বুঝতে হয়, অঙ্ক করা যাবে, অঙ্ক সবাই করতে পারবেন, আমার থেকে ভালো আপনারা করতে পারবেন এই চ্যাপ্টার অঙ্ক সমাধান করা, তো এসএসসি দিয়ে শিখতেছেন, বাট বেসিকগুলো কিন্তু বুঝে যেতে হবে, এটা আমি আপনাদেরকে অবশ্যই জোর দিব। ভূমি বাই অতিভুজ, ওকে। তাহলে এখন আমাদের এটা সমান যদি কত হয়, 0 হওয়া লাগে, তাহলে আমি ভূমিটাকে যদি 0 ধরে যদি চিন্তা করি, ভূমি যদি 0 ধরে চিন্তা করি, তাহলে এই জিনিসটাতে চিন্তা করেন, এই জিনিসটা চিন্তা করেন, cos থিটা মানে হচ্ছে যে কত, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে 0 x বাই কত r, দ্যাট মিন্স x ইকুয়ালস টু কত, 0। তাহলে আপনারা দেখে আমাকে বলেন তো x ইকুয়ালস টু 0 কখন হয়, কখন আমরা x ইকুয়ালস টু 0 বলতে পারবো, দেখি বলেন x ইকুয়ালস টু 0 কখন হয়, কোন বিন্দুগুলো, কোন মানগুলোর জন্য হয়, কোন মানগুলোর জন্য হয়। আদিবা বলছেন স্যার লম্ব যদি 0 হয় সেখানে আর কোনো ট্রায়াঙ্গেলের অস্তিত্বই তো থাকবে না, হ্যাঁ তা তো থাকবে না, বাট কন্ডিশনটা যে ইনফিনিটির একটা কথা বললো দীপ, ওটা ওকে একটা বেসিক দিয়ে বুঝালাম, ঠিক আছে। দেখি বলেন কোনটা হয়, বিদ্যাসাগর বলছেন y এক্সিস, x ইকুয়ালস টু 0 কোথায় হয়, y এক্সিসের উপরে, রুমাদাস বলছেন ঠিক আছে y এক্সিসের উপরে, খুব ভালো। তাহলে দেখেন y এক্সিসের উপরে যদি আমরা কত পাই, 0 পাই, অর্থাৎ এখানে 0, তাহলে এটা যদি 0 হয়, তাহলে এখানে আমরা কত পাই, পাই বাই 2, তার মানে y অ্যাক্সিসের উপরের দিকে অথবা কি নিচের দিকে, উপরের দিকে অথবা নিচের দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে কত, 2টা পাই বাই 2, আর এখানে হচ্ছে যে কত, 3 পাই বাই 2। ঠিক একইভাবে আমরা যদি এভাবে রোটেশন করতে থাকি, এটা হচ্ছে যে কত, এটা হচ্ছে যে 4 পাই বাই 2, 4টা পাই বাই 2। আবার যদি যাই এখানে হচ্ছে যে কত, 5 পাই বাই 2, তাহলে এখানে 6 পাই বাই 2, এখানে হচ্ছে যে কত, 7 পাই বাই 2। তার মানে আমরা দেখতেছি কি, পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, দ্যাট মিন্স পাই বাই 2 এর বিজোড় গুণিতকগুলো আসতেছে, পাই বাই 2 এর বিজোড় গুণিতকগুলো আসতেছে, ঠিক আছে। পাই বাই 2 এর কি আসতেছে, বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক মানে কি, n এর মান যদি আপনি 0 বসান, n এর মান যদি 0 বসান, যেমন এটা 2n + 1 বিজোড় সংখ্যা, এটা তো আপনাদেরকে বোঝানোর কিছু নাই, এটা একটা বিজোড় সংখ্যা, n এর মান যদি আপনি 0 বসান, তাহলে এটা হচ্ছে যে কত, জাস্ট পাই বাই 2 শো করবে। n এর মান যদি 1 বসান, তাহলে এটা হচ্ছে কি 3 পাই বাই 2 শো করবে, সিরিয়ালি শো করবে সব। দ্যাট মিন্স একটা জিনিস খেয়াল করেন, আমরা যেটা কোণ উৎপন্নকারী রেখা, এটা আমাদের কোণ উৎপন্নকারী রেখা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে দেখেন এই ভূমিটা আরো কমে গেছে, ভূমির মানটা কমে গেছে, ত্রিভুজটাকে আরো বাড়ালে ভূমির মানটা আরো কমে গেছে। তাহলে যদি এই কোণ উৎপন্নকারী রেখাটা যদি y অক্ষের উপর চলে আসে, তাহলে তো কোনো ভূমি থাকবে না। দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমির মান এতটুকু, তারপরে মাঝখানেরটার ক্ষেত্রে ভূমির মান এতটুকু কমতেছে, এটার ক্ষেত্রে আরো কমছে, তাহলে এই কোণ উৎপন্নকারী রেখাটা দেখেন, কোণ উৎপন্নকারী রেখাটা শিফট করতেছে, তাহলে কোণ উৎপন্নকারী অতিভুজটা যদি আমাদের কি y অক্ষের উপরে যদি কি প্লেস করে দিই, তাহলে তো ওখানে কোনো আর ভূমি থাকতেছে না, কিছু থাকতেছে না। তাহলে এই যে এই যে y অক্ষের উপর পড়লে, তার মানে ভূমিটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে ভূমি যদি 0 হয়ে যায়, তাহলে তখন আমরা ভ্যালুগুলো পাবো কত, y অক্ষ বরাবর, মানে হচ্ছে যে কি পাই বাই 2 এর বিজোড় গুণিতকগুলো। তাহলে cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n + 1 * পাই বাই 2, এটা হচ্ছে যে কি cos থিটা সমান 0 এর সাধারণ সমাধান হচ্ছে এটা। তাহলে সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি, এটা সবাই এটা বুঝতে পারছেন কিনা বলেন। cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত, 2n
প্লাস 1 ইন্টু কত পাই বাই কত 2। সবাই এটা বুঝতে পারছেন কিনা বলেন দেখি, সবাই এটা বুঝতে পারছেন কিনা বলেন। সবাই এটা বুঝছেন কিনা বলেন দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু কত পাই বাই 2। সবাই এটা বুঝছেন কিনা বলেন। সবাই এটা বুঝছেন কিনা একটু বলেন। দীপ বলতেছেন বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে রোমাদাস, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে দুইটা সূত্র শিখলাম আমরা। কয়টা সূত্র শিখলাম? দুইটা সূত্র শিখলাম। এখন আসেন 3 নাম্বার। দেখেন এগুলো আসলে সূত্রগুলো বোঝানোটা ঠিক আছে, মুখস্থ করবেন কিন্তু একটু বুঝবেন। যেমন দেখেন sin থিটা 0 cos থিটা 0 এগুলো আর আপনাদেরকে মুখস্থ করতে হবে না। আপনারা যদি x অক্ষের উপর পড়বে sin এর ক্ষেত্রে n পাই হবে, y অক্ষের উপর পড়বে cos এর ক্ষেত্রে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হবে। নিজেরাই এখন করতে পারবেন, মুখস্থ করতে হয় না আর। এখন আসেন tan থিটা সমান যদি কত হয় 0 হয়, tan থিটা সমান 0 হলে তাহলে tan থিটা সমান 0 হলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখেন। আমরা কি জানি tan থিটা মানে হচ্ছে যে কত sin থিটা বাই কত cos থিটা। ওকে, দ্যাট মিন্স হচ্ছে যে কত আর গুণন করলে sin থিটা সমান 0। তাহলে tan থিটা সমান 0 হলে sin থিটা সমান 0। তাহলে sin থিটা সমান 0 মানে কত থিটা ইকুয়ালস টু n পাই। দ্যাট মিন্স tan থিটা সমান 0 হলে আলটিমেটলি থিটা সমান কত n পাই। sin থিটাটাই কনসিডার হবে, ঠিক আছে? কারণ tan থিটা সমান 0 মানে sin থিটা সমান 0। তার মানে tan থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু কত হবে? এটা সুন্দর করে লিখবেন, tan থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই হবে, যেখানে n বিলংস টু z। ওকে, তাহলে এটা বুঝছেন কিনা দেখি বলেন তো সুন্দর করে। এরপর আসেন একইভাবে আমরা হচ্ছে যে কি cot থিটা, cot থিটা সমান কত হলে 0 হলে তাহলে দ্যাট মিন্স এখান থেকে আমরা কত পাবো cos থিটা বাই কত sin থিটা। তার মানে হচ্ছে যে কত cos থিটা সমান কত 0। দ্যাট মিন্স cot থিটা সমান যদি 0 হয় আমরা থিটা ইকুয়ালস টু তাহলে পাচ্ছি কত 2n প্লাস 1 ইন্টু কত পাই বাই কত 2। 2n প্লাস 1 ইন্টু কত পাই বাই কত 2, ঠিক আছে? তাহলে সবাই এতটুকু লিখে ফেলেন তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি এতটুকু লিখে ফেলেন। ঠিক আছে, সবাই লিখে ফেলছেন কিনা বলেন দেখি, সবাই লিখে ফেলছেন কিনা বলেন, সবাই লিখে ফেলছেন কিনা বলেন। ওকে, দীপ বলছেন, বিদেশে বলছেন লেখা শেষ। ওকে ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা 4টা সূত্র শিখলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে sec থিটা সমান 0 আর cosec থিটা সমান 0 হলে কি হয়? ঠিক আছে, কার কার মনে প্রশ্নটা আসছে দেখি বলেন, একদম সত্যিভাবে বলেন, না আসলে তো অসুবিধা নেই, বাট কার কার মনে প্রশ্নটা আসছে, কার কার মনে প্রশ্নটা আসছে দেখি একটু বলেন। আসে নাই স্যার? আচ্ছা, দীপ বলছেন আসে নাই স্যার। কেন 4টা জিনিসের 0 শিখলেন, sec থিটা আর cosec থিটা কি দোষ করলো? ওদের 0টা শিখবেন না? আজব কথা। যাই হোক, sin আর tan মনে রাখবেন। sec স্যার আমরা সবগুলো 0 ধরে কেন করতেছি, অন্য কোনো মান ধরতেছি না কেন? এই কে আদিবা না? আদিবা, ক্লাস এখনো শেষ হয় নাই তো, ঠিক আছে? এখনো তো মাত্র এই চ্যাপ্টারের মানে কি করলাম, কি বলেন এটা, মানে শুরুটা করলাম আর কি, ঠিক আছে? আস্তে ধীরে সব বুঝবেন যে আমরা 0 ধরে কেন করতেছি, বাকিগুলো কেন আসতেছে না। সবই আসবে স্যার, সব চলে আসবে, সব চলে আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যাই হোক, ধৈর্য ধরতে হবে স্যার, সবুরে মেওয়া ফল একটা কথা আছে না, ধৈর্য ধরতে হয় আমাদের। তাহলে এখন আসেন তো, মনে করেন sin থিটা সমান 0, খুব ভালো কথা। এটাকে ব্যস্তকরণ করেন, এটাকে ব্যস্তকরণ করলেন, এটা হয়ে গেল কি কোসেক থিটা, এটা হয়ে গেল কি ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এখন এটা কি করবেন আর, বা আমি যদি বলি cos থিটা সমান কত
0। তাহলে এখন এখান থেকে যদি বলি 1/cos থিটা 1/0, তাহলে এখানে হচ্ছে কত sec থিটা, এটা হচ্ছে কত 1/∞ আমরা লিখলাম আর কি। ঠিক আছে, যাই হোক, এটা কি করবেন এখন, এটা এখন কি করবেন, তাহলে sec থিটার cosec থিটার কখনো কি 0 হয় না, sec থিটার cosec থিটা কখনো কি হয় না, 0 হয় না। বুঝা গেছে কথাটা? এটা হচ্ছে কিভাবে বুঝতে পারবেন। ওকে, sec থিটার cosec থিটা কখনো কি হয় না, 0 হয় না। যাই হোক, sec থিটার cosec থিটার মান কখনো কি হয় না, 0 হয় না। ওকে, কারণ একটা জিনিস দেখেন, cosec থিটা মানে হচ্ছে যে কি, সাপোজ আমি যদি cosec থিটা যদি কি, cosec থিটা যদি আমি 0 ধরি, সাপোজ cosec থিটা ধরেন আমি 0 ধরলাম, তাহলে আমরা কত 1/sin থিটা না, 1/sin থিটা মানে হচ্ছে যে কত 0। ঠিক আছে, তার মানে আমাদের এখানে sin থিটা সমান কত হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো sin থিটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটা কেমন হবে, এটা হবে না। আরেকটা জিনিস, আরেকটা ভাবে বোঝা যায়, দেখেন আরেকটা ভাবে বোঝাই আপনাদেরকে, খেয়াল করেন। ধরেন অতিভুজ বাই কি লম্ব, অতিভুজ বাই কত লম্ব। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে অতিভুজ বাই লম্ব সমান হচ্ছে যে কত 0, যদি cosec থিটা সমান 0 হওয়া লাগে আর কি। তাহলে অতিভুজ হচ্ছে যে কি, যে কোণ উৎপন্ন করে, অতিভুজ হচ্ছে যে কি, যে কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে এটা যদি হতে হয় অতিভুজ বাই লম্ব সমান যদি 0 হয়, তাহলে আমরা কি জানি অতিভুজ সমান হচ্ছে যে কত 0। তাহলে অতিভুজই যদি 0 হয়, কোণটা উৎপন্ন করবে কে, অনুপাতটা আসবে কোত্থেকে, আর মানটা অতিভুজই যদি শূন্য হয়ে যায়, আর কোণ উৎপন্ন করবে কোত্থেকে। ঠিক আছে, তাহলে এখন বুঝতে পারছেন কিনা দেখি বলেন, অতিভুজই যদি শূন্য হয়ে যায় তাহলে কোণটা উৎপন্ন হবে কোত্থেকে। হ্যাঁ, কারণ কোণ তো উৎপন্ন করে কে, আপনি এটাকে যত এদিক সেদিক করবেন তত কোণের মান বাড়তে কমতে থাকবে, কিন্তু কথা হচ্ছে যে কোণ উৎপন্ন করবে সেই যদি শূন্য হয়ে যায়, আপনি কোণটা উৎপন্ন করাবেন কোত্থেকে। ঠিক আছে, এখন বুঝতে পারছেন কিনা বলেন, sec থিটার cosec থিটার মান কি হয় না, শূন্য হয় না। ওকে, কখনো শূন্য হয় না। আচ্ছা, এই জন্য আমরা 4টা শিখব। যাই হোক, এখন আসেন আদিবার প্রশ্নটার আমরা উত্তর দিই। ঠিক আছে, আমরা শুধু এগুলো কেন পড়তেছি, আমরা বাকিগুলো কেন পড়তেছি না, দেখেন খেয়াল করেন সবাই। আসেন, তাহলে এখন আসেন, সাপোজ, আশা করি সবাইকে বোঝাতে পারছি। দেখেন সাইন থিটা সমান ধরেন x, সাইন থিটা সমান আমরা কত x, বা যে কোনো ধ্রুবক ধরতে পারেন, এখানে আবার এক্সটাকে চলক মনে করেন, এখানে আমরা একটা কনস্ট্যান্ট ধরেন, চিন্তা করেন। ঠিক আছে, তাহলে মনে করেন সাইন থিটা সমান x, আবার x কে ধরেন আমরা ইউজ করলাম ধরেন আলফা। ঠিক আছে, x সমান আমরা ধরলাম সাইন আলফা, x ইকুয়ালস টু কত সাইন আলফা। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারতেছি কত, এটা 0। তাহলে সাইন সি মাইনাস কত সাইন ডি, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই কত 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দাঁড়ান এখানে একটা লাইনটা লিখতে হয়, 2টা বাদ দিয়ে দিই, cos থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই 2 সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি cos থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই কত 2। আবার এখান থেকে লিখতে পারতেছি সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, আপনি এই পুরাটাকে আপনি থিটা ধরেন, তাহলে cos থিটা সমান 0। তাহলে cos থিটা সমান যদি 0 হয়, তার মানে থিটা ইকুয়ালস টু, অর্থাৎ যেটাকে থিটা ধরছেন, থিটা ইকুয়ালস টু কত হবে, সাপোজ 2n প্লাস 1 ইন্টু কত পাই বাই 2, ধরেন এটাকে m ধরেন, সাপোজ nটাকে m ধরেন। ওকে, অসুবিধা নেই, ধরতে পারি আমরা, যেখানে m বিলংস টু হচ্ছে যে কত z, m বিলংস টু হচ্ছে যে কত z। ওকে, গেল। তাহলে এখন আসেন এখান থেকে খেয়াল করেন স্যার সবাই, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 2m প্লাস 1 ইন্টু কত পাই, কারণ 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস কত আলফা, এরকম একটা কি আমরা ভ্যালু পাচ্ছি। গেল।
তাহলে এখন আসেন, যদি এরকম একটা ভ্যালু পাই, খেয়াল করেন সবাই ভালো করে খেয়াল করবেন। এখানে মনে করেন সাইন, তাহলে এই পুরোটাকে যদি আমরা থিটা ধরি, সাইন থিটা সমান 0, সাইন থিটা সমান 0, তাহলে থিটা ইকুয়ালস টু এন পাই, অর্থাৎ ধরেন আমরা এম পাই ধরলাম, ঠিক আছে, যেখানে এম বিলংস টু হচ্ছে যে কত, জেড। অঙ্কের সময় এগুলো এভাবে পাশে লিখতে হয় না, এটা লাস্টে লিখলে চলে। তাহলে আমরা এখান থেকে থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি, 2m পাই প্লাস কত, আলফা। ওকে, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন সবাই ভালো মতো খেয়াল করবেন। এখানে আপনারা পাচ্ছেন 2m প্লাস 1, যেটা সকল বিজোড় সংখ্যা নির্দেশ করে। যদি m বিলংস টু z হয়, এটা সকল বিজোড় সংখ্যা, আর ও নির্দেশ করে সকল জোড় সংখ্যাকে। ভালো মতো খেয়াল করবেন, অর্থাৎ ও নির্দেশ করে কি, সকল জোড় সংখ্যাকে, ও নির্দেশ করে সকল বিজোড় সংখ্যাকে। তাহলে এই দুইটার কনসেপ্ট আমরা যদি একসাথে করতে যাই, এই দুইটাকে যদি আমরা একসাথে লিখতে যাই, তাহলে আমাদের জিনিসটা তখন যেভাবে লিখতে হবে, থিটা ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে ভালো করে খেয়াল করবেন। এখন অনেকে বলতে পারেন যে স্যার আপনি এটা এখানে কোত্থেকে কি লিখে দিয়েছেন, দেখেন কোত্থেকে কি লিখছি, ভালো করে খেয়াল করেন। এখানে আমি থিটা সমান 2m প্লাস 1 ইন্টু কত, পাই। ধরেন আমি এখানে একটা প্লাস দিলাম, একটা মাইনাস দিলাম, উপরে একটা 2m প্লাস 1 দিলাম ইন্টু আলফা। ওকে, ইন্টু কত দিলাম, আলফা। আলফাটাও সুন্দর হয় না, দেখেন ইন্টু কত, আলফা। তাহলে এখন দেখেন, আপনি যদি m এর মান, যদি আপনি, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যেহেতু মাইনাসটা কি থেকে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আলফাই হবে এটা, অর্থাৎ এটাকে এটার মতো করে লেখা যাচ্ছে। আবার এই জিনিসটাকে দেখেন কিভাবে লেখা যায়, 2m পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2m ইন্টু কত, আলফা। এখানে যেহেতু প্লাস, এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটা চলে যাবে, এটা প্লাসটাই থেকে যাবে। তাহলে এখন একটা জিনিস দেখেন তো, আমি যদি এই লাইনটাকে, এটাকে আর এটাকে যদি আমি একসাথে করতে যাই, তাহলে দেখেন আমি 2m প্লাস 1, 2m জোড় বিজোড় সবগুলোকে যদি আমি কনসিডার করি n দিয়ে, যেখানে n বিলংস টু হচ্ছে কত, z। ভালো মতো খেয়াল করবেন সবাই, ভালো মতো বোঝার ট্রাই করবেন। দেখেন সকল জোড় পূর্ণ সংখ্যা, সকল বিজোড় পূর্ণ সংখ্যা, সব মিলেই তো সকল পূর্ণ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা কত, n, ঠিক আছে। তাহলে এটা যদি হয় কত, n পাই, পাই কোত্থেকে, এই যে দেখেন এখানেও পাই, এখানেও পাই। এই nটা রিপ্রেজেন্ট করতেছে দুইটা জিনিসকে, একটা 2m, একটা 2m প্লাস 1, একটা জোড় একটা বিজোড়, সবাই মিলে n, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা। n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার, দেখেন 2m প্লাস 1, 2m, তার মানে n। আর আলফা তো আলফার জায়গায় আছে, এখানেও আলফা আছে, এখানেও আলফা আছে। তার মানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে কি, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু, আপনারা এটাকে চাইলে 5 নাম্বার দিয়ে লিখতে পারেন, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু কত, আলফা, যেখানে n বিলংস টু কত, z। ওকে, যেখানে n বিলংস টু কত, z, অর্থাৎ যে কোনো সাইনের কোণের জন্য এই সাধারণ সমাধান ইউজ করতে পারবেন। যে কোনো, ওই যে আদিবাজিটা বলছে স্যার শুধু 0 দিয়ে কেন, 0 না, আপনি যে কোনো সাইনের কোণের জন্য এটা ইউজ করতে পারবেন। তাহলে এটা বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি সবাই দেখি বলেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেলের জন্য, যেমন আমি যদি বলি, যেমন আমি যদি আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই, দেখেন ধরেন সাইন থিটা সমান হাফ পেলেন, তাহলে হাফ সমান হচ্ছে যে কত, সাইন পাই বাই 6, তাহলে সাইন থিটা সমান হচ্ছে যে কত, সাইন পাই বাই 6, তাহলে আলফার মান হচ্ছে কত, পাই বাই 6, তাহলে আপনি এখান থেকে লিখতে পারবেন থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই কত, 6। এখন আপনি দেখেন যতগুলো কোণের মান হাফ হয় সাইনের, সবগুলো কোণের মান আপনি এখান থেকে পাবেন যদি আপনি n এর মান পূর্ণ সংখ্যাগুলো সিরিয়ালি বসাতে থাকেন। যেমন আপনি n এর মান 1 বসান, n এর মান 1 বসালে খেয়াল করেন, n এর মান যদি 1 বসান, তাহলে দেখেন এখানে কত পাবেন, পাই পাবেন, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু কত, পাই বাই 6, তার মানে হচ্ছে যে কত, পাই মাইনাস পাই বাই 6, দেখেন 5 পাই বাই 6, এটার মানও হাফ।
sin 5π/6 এর মানও হাফ। আপনি সব হাফ যুক্ত সাইনের মান পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন কিনা বলেন দেখি এটা। তাহলে পুরাটা বুঝতে পারছেন কিনা বলেন। এখন আপনি যে কোনো সাইনের যে কোনো মান, যেমন আমি একটু আগে কি পড়ছি, আমরা সাইন থিটা সমান কত পড়ছি, 0 পড়ছি। আমরা সাইন থিটা সমান কত পড়ছি, 0 পড়ছি। তাহলে এই যে সাইন থিটা সমান যে 0 পড়ছি, ঠিক আছে, তাহলে দেখেন সাইন থিটা সমান আমরা 0 পড়ছি। তাহলে সাইন থিটা সমান 0 মানে কত, সাইন 0, 0 মানে সাইন 0, তাহলে আলফার মান 0। ঠিক আছে, আলফার মান 0, তার মানে থিটা ইকুয়ালস টু দেখেন, n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 0। তাহলে এই 0 লিখলাম, তাহলে এটা তো বাদ হয়ে যাচ্ছে। এই যে দেখেন থিটা ইকুয়ালস টু n পাই, দেখছেন থিটা ইকুয়ালস টু কত, n পাই। ওটাও এই সূত্র দিয়ে চলে আসে, বুঝছেন? তাহলে এখন সবাই খেয়াল করে দেখেন ভালো মতো এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। সবাই ভালো মতো খেয়াল করে দেখেন এই ফুল প্রসেসটা বুঝা গেছে কিনা। সবাই যদি এই পুরো প্রসেসটা বুঝতে পারেন তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমরা পরের টপিকে চলে যাব। সবাই যদি এই পুরো টপিকটা যদি বুঝতে পারেন, তাহলে আমি এটা মুছে দিয়ে পরের টপিকে চলে যাচ্ছি। যেমন দেখেন আমি এখানে কতগুলো উদাহরণ দিয়ে দেখালাম। যে কোনো সাইনের মান বের করতে দিক আপনারা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবেন সাধারণ সমাধানটা। ঠিক আছে স্যার? ওকে, সবার লেখা শেষ কিনা বলেন দেখি, সবার লেখা শেষ কিনা বলেন। তো বইতেই থাকতে পারে এগুলা, যাই হোক বইতেই থাকবে, কারণ এগুলো তারপরে যদি কেউ লিখে নেন লিখতে পারেন, অথবা যদি এটা না লিখেন শুধু আমি বলবো এই জিনিসটা লিখে নেন 5 নাম্বার দিয়ে। নোট খাতায় সিরিয়ালি নোট করবেন, 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি নোট করবেন। ঠিক আছে, আর এই ব্যাখ্যাগুলো একটু দেখবেন, কারণ এই ব্যাখ্যাগুলো থাকবে না। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো থাকার কথা না। ঠিক আছে, কিভাবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সাইন থিটা সমান সাইন আলফা। দেখেন সাইন থিটা সমান সাইন আলফা। ঠিক আছে, তাহলে আমি 1 উভয় পক্ষে যদি ব্যস্তকরণ করি 1 বাই কত, সাইন আলফা। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, কোসেক থিটা, এটাকে লিখতে পারি কোসেক আলফা। দ্যাট মিন্স এটা থেকে যেহেতু এটা আসতেছে, তার মানে কোসেক থিটা সমান কোসেক আলফা হলে, তাহলে আপনারা একটা সূত্র লিখতে পারেন, কোসেক থিটা সমান কোসেক আলফা হলে, কোসেক থিটা সমান কোসেক আলফা হলে, যদি আমি অঙ্ক করতে বলবো না এগুলো দিয়ে, অঙ্ক শুধু সাইন থিটা সমান সাইন আলফা দিয়ে করবেন। কোসেক থিটা সমান কোসেক আলফা হলে থিটা ইকুয়ালস টু এই জিনিসটা লিখে দেন, হুবহু সেম থাকবে, যেহেতু এটা থেকে টানা যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা থেকে টানা যাচ্ছে সো এটা লিখে দেন। ওকে, এটা লিখে দেন সুন্দর করে। তাহলে এটা গেল আমাদের হচ্ছে যে কি, সাইনের ব্যাপার স্যাপার গেল। যে কোনো সাইনের অ্যাঙ্গেলের জন্য আমরা মান বের করতে পারবো এটা দিয়ে। যাই হোক, তাহলে এখন আসেন আমি আপনাদেরকে 3টা শিখাবো, জাস্ট 3টা, সাইন কস ট্যান, আর কিছু শিখতে হবে না, সাইন কস ট্যান শিখলে হবে। তো 6 নাম্বারটা কমপ্লিট করেন সূত্রটা, থিটা ইকুয়ালস টু ওই এটা লিখে দেন, পুরোটা এই জিনিসটা লিখে দেন। আর জেড লেখার সময় কেয়ারফুল থাকবেন, এরকম বার দিয়ে, ঠিক আছে, ডাবল বাদ দিয়ে লিখবেন, অথবা এটা বাদ দিলে ওই 3 ভাবে লিখতে বলছি না আপনাদেরকে, 3 ভাবে লেখা শিখাইছি, ওই 3 ভাবে করে যে কোনো একভাবে লিখতে পারেন এন এর মান। ওকে, আপনাদের মনে হয় লেখা শেষ হয়ে যাওয়ার কথা, খেয়াল করেন। এরপর হচ্ছে যেটা কত হবে, 5 6 না গেল না, এটা হচ্ছে তো 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে যে কত, cos থিটা সমান cos আলফা যদি হয়, cos থিটা সমান যদি কত হয়, cos আলফা হয়। ওকে, cos থিটা সমান cos আলফা হলে অবস্থা কি দাঁড়াবে, তাহলে দেখেন cos থিটা মাইনাস cos আলফা, অর্থাৎ cos এর যে কোনো মান, cos থিটা সমান মনে করেন কত, cos থিটা সমান ধরেন আসলো √3/2, তাহলে আপনি লিখলেন কত এখানে cos কত π/6, তাহলে √3/2 cos কোন মানের ভ্যালু, √3/2 cos cos এর পাশে কোন বসালে √3/2 আসে সেটা বের করার ফর্মুলাটা দেখেন, cos c minus cos d, cos c minus cos d সূত্র কি, 2 sin c plus d/2 into sin d minus c by কত 2, that means sin c plus d by কত 2, তারপর হচ্ছে যে কত sin
ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, সাইন থিটা প্লাস কত, আলফা ডিভাইডেড বাই কত, থিটা প্লাস আলফা ডিভাইডেড বাই কত, 2 সমান কত, 0। তাহলে এখান থেকে আমরা পাবো কত, সাইন থিটা ইকুয়ালস টু কত। তাহলে আপনারা এটা এখান থেকে কিভাবে লিখতে পারেন, যেমন দেখেন এই পুরাটা যদি 0 হয়, সাইন থিটা সমান 0, তাহলে থিটা ইকুয়ালস টু কত, n পাই। ঠিক আছে, অথবা আপনারা চাইলে এটাকে m দিয়ে লিখেন, ওই আগেরটার মতো করে m দিয়ে লিখেন, কোনো অসুবিধা নেই। থিটা প্লাস তাহলে 2m পাই, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু 2m পাই মাইনাস কত, আলফা। ঠিক আছে, তাহলে অথবা তাহলে এখানে হচ্ছে যে কি m বিলংস টু z, এটা লিখে দেবেন, m বিলংস টু z লিখে দেবেন। এই চ্যাপ্টার অঙ্কগুলো নোট করার সময় অবশ্যই z লিখে দেবেন, ডিভাইডেড বাই 2, 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি কত, তাহলে আমরা যদি এখানে যদি মাইনাস সাইন যদি কমন নিই, মাইনাস সাইন কমন নিলে থিটা মাইনাস আলফা বাই কত, 2। তাহলে সাইন অফ মাইনাস থিটা, তার মানে হচ্ছে যে কত, মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাসটা ওদিকে 0 চলে গেলে তাহলে আমরা কত পাচ্ছি, সাইন অফ থিটা মাইনাস আলফা বাই 2, 0। তার মানে সাইন থিটা সমান 0, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু কত, n পাই। তাহলে থিটা মাইনাস সাপোজ n না, m দিয়ে লিখবো আমরা, যেহেতু m দিয়ে ধরতেছি। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত, 2m পাই প্লাস আলফা। ওকে, তাহলে দেখেন এখান থেকে আপনারা থিটা সমান পাইছেন কত, 2m পাই মাইনাস আলফা, এখান থেকে পাইছেন কত, থিটা ইকুয়ালস টু 2m পাই প্লাস আলফা। তাহলে এই দুটাকে যদি একসাথে করি আমরা, তাহলে থিটা ইকুয়ালস টু কত, আমি যদি বলি 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস কত, আলফা, যেখানে হচ্ছে যে কত, n বিলংস টু z, দুটোটাকে একসাথে করলাম। ওকে, দুটোটাকে কি করলাম, একসাথে করলাম। তার মানে আমরা 7 নাম্বার সূত্রটা এভাবে লিখতে পারি, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা হবে। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু কত, 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলংস টু z, যেখানে n বিলংস টু কত, z। যেখানে n বিলংস টু কত, z। ওকে, তাহলে সবাই 7 নাম্বার সূত্রটা বুঝতে পারছেন কিনা একটু বলেন, তাড়াতাড়ি লিখে নেন। 7 নাম্বার সূত্রটা যদি বুঝতে পারেন তাহলে তাড়াতাড়ি লিখে নেন একটু। 7 নাম্বার সূত্রটা যদি বুঝতে পারেন তাহলে তাড়াতাড়ি লিখে নেন। ওকে, তাহলে এটা হচ্ছে যে কি 7 নাম্বার। ঠিক একইভাবে আপনারা হচ্ছে যে কি সেকেন্ডটা লিখতে পারবেন, sec থিটা সমান sec আলফা হলে থিটা ইকুয়ালস টু এটার মতো লিখে দেবেন, কারণ এই লাইনটা থেকে এই লাইনটা আনা যায়। এই লাইনটা থেকে এই লাইনটা আনা যায়। ওকে, তাহলে থিটা ইকুয়ালস টু এটা লিখে দেন, 7 নাম্বারটা দেখে ওটা লিখে দেন। সবার লেখাটা শেষ কিনা একটু বলবেন আমাকে, লেখা শেষ হলে। ঠিক আছে, ওকে, দীপ বলছেন লেখা শেষ স্যার, রুমান দাস বলছেন লেখা শেষ। ঠিক আছে, আচ্ছা, যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা হচ্ছে যে কি সাইন কস পড়লাম, আমরা হচ্ছে যে ট্যানটা পড়বো। ওকে, তাহলে এখন খেয়াল করেন,
তাহলে দেখেন tan পড়বো না 9 নাম্বার। tan থিটা সমান যদি কত হয়, tan আলফা হয়, অর্থাৎ আলফা মানে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে আলফার ভ্যালু। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, tan থিটা মাইনাস tan আলফা সমান কত, 0। তার মানে হচ্ছে যে কত, sin বাই কত, cos, sin বাই কত, cos। তাহলে এখন এখান থেকে আমরা যদি লসাগু নিই sin থিটা তাহলে এখান থেকে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, এটা কিসের সূত্র, sin অফ কত, a মাইনাস b। তাহলে এখন দেখেন sin এই পুরোটাকে থিটা ধরেন, তাহলে sin থিটা সমান 0, তাহলে থিটা ইকুয়ালস টু কত, n পাই। ওকে, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত, n পাই প্লাস আলফা। এখানে যেহেতু একটাই আছে সো n দিয়ে লিখতে পারেন, m দিয়ে দুইটা ভেঙে ভেঙে লেখার দরকার হয় না। তাহলে এখন তার মানে আমরা বলতে পারতেছি, সুতরাং tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস কত, আলফা, n পাই প্লাস কত, আলফা। ঠিক আছে, n পাই প্লাস কত, আলফা। এটা হচ্ছে আমাদের কত, 9 নাম্বার, যেখানে n বিলংস টু z। ওকে, এটা একটু মার্ক করে দিয়েন। যাই হোক, তাহলে একইভাবে আপনারা 10 নাম্বার লিখতে পারেন, cot থিটা সমান cot আলফা হলে থিটা ইকুয়ালস টু সেম, লিখে দেন, কারণ tan থেকে cot আনা যাবে। ওকে, পুরোটা লিখে দেন, পুরোটা লিখে দেন। পুরোটা লিখে দেন, ঠিক আছে। লেখাটা শেষ হলে আমাকে বলবেন, লেখাটা যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে বলবেন। লেখাটা শেষ হয়ে গেলে বলবেন। ওকে, লেখা শেষ বলছেন, যাই হোক। দীপ বলছেন লেখা শেষ, আচ্ছা। আচ্ছা, এখন আসেন, তার মানে হচ্ছে আমরা কি বলতে পারি, খেয়াল করেন, sin থিটা সমান sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। cos থিটা সমান, আমি আপনাদেরকে বলবো শুধু এই তিনটা শিখবেন 6টার মধ্যে, থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। এগুলো মোটামুটি একদম ঠোঁটস্থ করে ফেলবেন এই তিনটা। এখন আসেন এই সূত্র থেকে খেয়াল করেন ভালো মতো, ধরেন sin থিটা সমান সাপোজ 1, তাহলে খেয়াল করেন sin থিটা সমান যদি 1 হয়, ওকে, তাহলে 1 মানে হচ্ছে কত, sin পাই বাই কত, 2। দ্যাট মিন্স sin থিটা সমান sin আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু কত, n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু কত, আলফা। n পাই প্লাস কত, -1 হোল টু দি পাওয়ার কত, n ইনটু কত, আলফা। ভালো মতো বোঝার ট্রাই করেন এই জিনিসগুলো একটু ভালো মতো বোঝার ট্রাই করেন সবাই। দেখেন, যদি সাপোজ n যদি হয় একটা জোড় সংখ্যা, যদি হয় n যদি কোনো জোড় সংখ্যা হয়, কারণ n জোড়ও হতে পারে n বিজোড়ও হতে পারে, এটা তো আমি দেখাই দিয়েছিলাম প্রমাণের সময়, এই সূত্র প্রমাণের সময় এটা দেখাই দিয়েছিলাম, ভালো মতো খেয়াল করবেন। n যদি জোড় হয়
তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো? খেয়াল করবেন, 2m পাই প্লাস প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m ইন্টু কত? π/2। ওকে, n যদি কি হয়? জোড় হয়। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি দেখেন, 2m পাই প্লাস মাইনাসের উপরে জোড় সংখ্যা, তাহলে এটা কি? ওকে, তাহলে এখন আসেন আমরা এটা থেকে যদি সাপোজ আমি যদি π/2 কমন নিতে যাই, π/2 যদি আমরা কমন নিতে যাই তাহলে এটা হবে কত? এরকম একটা অবস্থা দাঁড়াবে, থিটা ইকুয়ালস টু 4m প্লাস 1 ইন্টু কত? π/2। কারণ দেখেন π/2 দিয়ে গুণ করেন 4m কে, 2m পাই হবে, π/2 দিয়ে 1 কে গুণ করেন π/2 হবে, অর্থাৎ এটা লেখা যে কথা এটা লেখা সেম কথা। এখন আসেন n সমান যদি 2n প্লাস 1 হয় তাহলে থিটা ইকুয়ালস টু 2m প্লাস 1 পাই মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু π/2। দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 2m পাই প্লাস পাই, অর্থাৎ পাই ভেঙে ফেলছি, পাই দিয়ে দুটোটাকে গুণ করে দিছি। মাইনাসের উপরে বিজোড় সংখ্যা আছে তাহলে মাইনাসটা থেকে যাবে, মাইনাসটা থেকে গেলে মাইনাস π/2। তার মানে হচ্ছে যে কত? পাই থেকে π/2 গেলে, পাই থেকে π/2 গেলে আরো কত থাকে? π/2 থাকে। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত? 4n প্লাস 1 ইন্টু কত? সরি 4n না, এটা 4m। ওকে, তাহলে দেখেন একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করবেন সবাই, সবাই একটা জিনিস খুবই ভালো মতো খেয়াল করবেন। দেখেন এই লাইনটা দেখেন, এই লাইনটা দেখেন, n এর মান জোড় হোক n এর মান বিজোড় হোক সেম সেম, দেখছেন? তার মানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই যে দেখেন, এই যে দেখেন আপনারা একটা বিষয় মনে রাখবেন, ধরেন 11 দিয়ে সাইন থিটা সমান 1 হলে থিটা ইকুয়ালস টু, আমরা যদি m এর জায়গায় n ইউজ করি, থিটা ইকুয়ালস টু কত? 4n প্লাস 1 ইন্টু কত? π/কত? 2। 4n প্লাস 1 ইন্টু কত? π/কত? 2, যেখানে n বিলংস টু কত? z। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা চাইলে শুধু সাইন থিটা সমান 0, সাইন থিটা সমান 1 এগুলো মনে না রেখে আপনারা শুধু এগুলোই মনে রাখতে পারেন, কারণ এগুলো থেকেই সবগুলো বের করা যায়। কিন্তু অনেক সময় যখন সমাধান করতে যাবেন তখন দেখবেন সাইন থিটা সমান 1 আসছে, তখন সরাসরি আপনারা এই মানটা ইউজ করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন সাইন থিটা সমান যদি -1 হয় তাহলে থিটা ইকুয়ালস টু বের করবেন, তাহলে এটা যেহেতু প্লাস দিয়ে আছে ওটা হয়তো মাইনাস দিয়ে এরকম একটা আসবে। ঠিক আছে, ওটা কি দিয়ে আসবে? মাইনাস দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে যে কি একদম 1 নম্বরে পড়ছিলাম সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। তাহলে দেখছেন এই তিনটা স্পেশাল কন্ডিশন মনে রাখতে পারেন চাইলে, সাইন থিটা 0, সাইন থিটা 1, সাইন থিটা -1, কারণ এই টপিকগুলো অনেক অঙ্কে আসে, এগুলো অনেক অঙ্কে সরাসরি আসে, সরাসরি ইউজ করে দিতে পারবেন। ঠিক আছে, সাইন থিটা 0 অর্থাৎ 1, 11, 12 তিনটা সূত্র একসাথে মনে রাখতে পারবেন, 1, 11, 12। ওকে, তাহলে সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন দেখি। সবাই এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন আমাকে একটু জানান, আমাকে একটু জানান স্যার, এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন। এটা 1 নাম্বার, এটা 11, এটা 12 একসাথে পড়তে পারেন। এতটুকু বুঝতে পারলে এবং লেখাটা যদি শেষ হয়, যেমন একটা জিনিস খেয়াল করেন, একদম ডিটেইলসটা বলে দিছি কিভাবে হচ্ছে, ডিটেইলসটা বলে দিছি। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ওকে, যদি এটা বুঝতে পারেন ঠিক আছে স্যার, যদি এটা বোঝা যায় তাহলে দেখেন। এখন আসেন আমরা যদি কজের ক্ষেত্রে আসি, এখন আসেন আমরা যদি কি আসি? কজের ক্ষেত্রে আসি। খেয়াল করবেন এই সূত্র, এটা এটা থেকে, তাহলে cos থিটা সমান যদি কত হয়? 1 হয়, তাহলে cos থিটা সমান 1, 1 মানে হচ্ছে যে কত? cos কত? 0। তাহলে থিটা ইকুয়ালস টু, থিটা ইকুয়ালস টু যেমন দেখেন cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে 2n পাই প্লাস মাইনাস কত? 0, 2n পাই প্লাস মাইনাস কত? 0। তার মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত? 2n পাই। দ্যাট মিন্স cos থিটা সমান 1 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত? 2n পাই হবে। cos থিটা সমান 1 হলে থিটা ইকুয়ালস টু 2n পাই। চাইলে আলাদাভাবে মনে রাখতে পারেন অথবা শুধু এটা মনে রাখলেও চলে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেশাল কন্ডিশন।
তাহলে এটা হচ্ছে যে আমাদের কত 13 নাম্বার সূত্র। এটা হচ্ছে আমাদের 13 নাম্বার, cos থিটা সমান 1 হলে থিটা ইকুয়ালস টু 2n পাই। এরপর আসেন 14, cos থিটা সমান -1, cos থিটা সমান -1, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos কত 180 না, 180 এর মান মেবি -1, হ্যাঁ। তাহলে এখন থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত 2n পাই প্লাস মাইনাস কত আলফা। দেখেন cos থিটা সমান cos আলফা, থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। দ্যাট মিন্স আমি যদি এখানে পাইটা কমন নিই, ঠিক আছে, তাহলে এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই, একটা আসতেছে 2n মাইনাস 1 ইন্টু কত পাই। তো দুইটাই বিজোড় সংখ্যা নির্দেশ করে, সো কনভেনশনালি আমরা পাইটা ইউজ করব। আমরা কোনটা ইউজ করব? পাইটা ইউজ করব, কারণ আপনি এখানে n এর ভ্যালু বসাতে থাকলে পূর্ণ সংখ্যা মানগুলো পাবেন। সো দোনোটা যদি আপনি প্লাস মাইনাস ইউজ করেন তখন মানের রিপিটেশন হয়ে যাবে, এটা তো যা পাবেন এটা তো দেখবেন ওটাই পাচ্ছেন, সেজন্য আমরা কনভেনশনালি শুধু এটা ইউজ করব। দ্যাট মিন্স আমরা বলবো কি cos থিটা সমান -1 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে কত 2n প্লাস 1 ইনটু কত পাই বাই 2, এটা ইউজ করব না, আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তাহলে 14 নাম্বার হচ্ছে cos থিটা সমান -1 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু কত পাই। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন, 2n প্লাস 1 ইনটু কত পাই, ঠিক আছে। গেল, তাহলে এতটুকু গেল। এখন খেয়াল করেন এটা গেল 14। এরপর আসেন, তার মানে আপনারা সুন্দর করে মনে রাখবেন ওটা হচ্ছে যে কি, যেমন আমরা যখন 2 নাম্বার পড়ছিলাম, তাহলে 2 নাম্বার আমরা পড়ছিলাম কি cos থিটা সমান 0, cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু কত 2n প্লাস 1 ইনটু কত পাই বাই 2। তারপর 13তে পড়ছি কত cos থিটা সমান কত 1, থিটা ইকুয়ালস টু 2n পাই। তারপর 14 cos থিটা সমান কত -1, থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু কত পাই। ওকে, এই তিনটা একসাথে পড়বেন স্পেশাল কন্ডিশনগুলো। এই তিনটা একসাথে পড়বেন, খেয়াল করেন। তাহলে সবার লেখাটা শেষ হয়ে গেল, আমাকে একটু বলেন। সবার লেখাটা শেষ হয়ে গেল, আমাকে একটু বলেন। সবার যদি লেখাটা হয়ে যায় আমাকে একটু বলেন। সবার লেখাটা শেষ হয়ে গেলে একটু বলেন। এগুলো আশা করি লেখা শেষ হয়ে যাওয়ার কথা। ওকে, লেখা শেষ বলছেন, ঠিক আছে। দেখেন, প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, জিনিসটা হচ্ছে যে এই জিনিসগুলো সবগুলো আসছে কিন্তু এই তিনটা থেকে, তাহলে মেইনলি মনে রাখবেন এই তিনটা, ঠিক আছে। যদি কোনোটা ভুলে যান, যদি এখানে কোনোটা ভুলে যান কোনো অসুবিধা নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এখান থেকে বের করে ফেলতে পারবেন, বের করার টেকনিক শিখাই দিছি আমি। ওকে, তাহলে এখন আসেন, যদি tan থিটা সমান সাপোজ 1 হয়, tan থিটা সমান 1 মানে হচ্ছে যে কত tan থিটা সমান হচ্ছে যে কত tan আলফা, tan পাই বাই 4 এর মান হচ্ছে যে 1, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা, তাহলে n পাই প্লাস কত আলফা। ওকে, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা যদি এখান থেকে সাপোজ পাই বাই 4 কমন নিই, তার মানে হচ্ছে যে কত 4n প্লাস 1 ইনটু কত পাই বাই 4, ঠিক আছে। কারণ আপনি এটা 4n দিয়ে পাই বাই 4 কে গুণ করেন n পাই পাবেন, আর পাই বাই 4 কে 1 দিয়ে গুণ করলে এটা পাবেন, ঠিক আছে। তার মানে tan থিটা সমান 1 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত 4n প্লাস 1 ইনটু পাই বাই কত 4। ওকে, তারপর একইভাবে আপনারা tan থিটা সমান -1 এর জন্য থিটা ইকুয়ালস টু পাবেন কত 4n মাইনাস 1 ইনটু কত পাই বাই কত 4, 4n মাইনাস 1 ইনটু কত পাই বাই কত 4, ঠিক আছে। এখন বলতে পারেন যে স্যার কিভাবে পাইছেন, আচ্ছা ওটা একটু দেখাই দিই। ধরেন সবগুলো যখন করাই দিচ্ছি, এটা কেন বাদ রাখি, -1 tan থিটা সমান হচ্ছে যে কত -10 পাই বাই কত 4। তাহলে আপনি চাইলে tan এর এই বাইরের মাইনাসটাকে ভিতরে নিয়ে যেতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে স্যার কেমনে পারবেন, কেমনে পারবেন এটা অনেকবার দেখাইছি, তারও একবার বলে দিই। দেখেন tan অফ মাইনাস থিটা সমান -tan থিটা, ওই কনসেপ্ট দিয়ে পারবেন,
ঠিক আছে, তাহলে এখন এখান থেকে tan থিটা সমান tan আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা হয় না, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস কত π/4, এখানে একটা মাইনাস আছে মাইনাস π/4, দ্যাট মিন্স এখান থেকে 4n - 1 ইন্টু কত π/4, এটা পাচ্ছেন। ঠিক আছে, তাহলে একইভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কত এগুলো কত 13 14, তো এটা হচ্ছে যে কত 15, এটা হচ্ছে যে কত 16। তার মানে আপনারা যেটা মনে রাখবেন 3 নাম্বার মনে রাখবেন, tan থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত n পাই, ঠিক আছে, তারপর 15 1 হলে থিটা ইকুয়ালস টু 4n + 1 ইন্টু π/4, 16 tan থিটা সমান -1 হলে থিটা ইকুয়ালস টু 4n - 1 ইন্টু π/4। এই তিনটা একসাথে পড়তে পারেন। ঠিক আছে।